নমস্কার, দেখছেন বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। গতকাল সুপ্রিম কোর্টে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বললেন কেন, কোথাও গিয়ে নাকি হাইকোর্টের রায় বেআইনি স্পষ্ট বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি রায় হলো? যেখানে 25,753 জনের চাকরি চলে গেল, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যাদের চাকরি গেল ধরে নিলাম তাদের মধ্যে 5,000 যদি অযোগ্য হয়, যোগ্য তাহলে আরো বেশি সংখ্যায় ছিল, তাদের বর্তমানে কি অবস্থা হবে? যদি তারা আজকে কোনো রকম পদ বেছে নেয়, হতে পারে আত্মহত্যা বা অন্য কিছু, তখন দায় তাহলে কে নেবে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই উঠছে। অপরদিকে আজকে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট বলছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর খাটের তলা থেকে এবং তার বান্ধবীর ফ্ল্যাট থেকেই 51 কোটি টাকা পাওয়া গিয়েছিল। পার্থবাবুকেই তোপ দাগলেন রাজ্যের এই মন্ত্রী থেকে শুরু করে। তিনি যখন রাজ্যের মন্ত্রী ছিলেন তখন তো তোপ দেখেছেন, পাশাপাশি তিনি বলছেন তিনি জেলে গেলেও তার প্রভাব বর্তমানও খাটছে। অপরদিকে শুধুমাত্র অমিত শাহ বলি নয়, কিরেন রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও বলছেন বাংলার মতো অন্য কোনো রাজ্য নেই যেখানে এত পরিমাণ দুর্নীতি হয়। 24-এর লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, যেখানে 19 তারিখে প্রথম দফায় ভোট হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের এই রায় তৃণমূল কংগ্রেসকে ব্যাকফুটে ফেলতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে যাদের চাকরি গেল তারা বর্তমানে কি ভাবছে সে নিয়ে একাধিক প্রশ্ন একটা সাধারণ মানুষের মনেই। তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার আজ পরিচয় করাবো। আজ আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য সম্পাদক, রয়েছেন আমাদের সঙ্গে অর্পণ বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন আজ সোমজিৎ ঘোষ বিজেপির মুখপাত্র, রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা, রয়েছেন কৌশিক মাঝি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রয়েছে বাবাদের তরফে বক্তব্য রাখবেন জিৎ সিংহ, এবং রয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায় স্বরূপদা বিজেপির অপর এক মুখপাত্র। আমি আজকে আসবো সোমজিৎদার কাছে। সোমজিৎদা, বারংবার কলকাতা হাইকোর্ট যখন রায় দিচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে এই রায় তারা মান্যতা দেবেন। অপরদিকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট বললো আবারও নিয়োগ করতে। তখন বারংবার যদি আমি সেই বক্তব্যকে কোট করি, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে হয়তো আবারও সরকার পদক্ষেপ নেবে। কি মনে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে স্বচ্ছভাবে রাজ্যের বুকে নিয়োগ কি সম্ভব? জনগণ জানতে চায়। দেখুন, এসএসসি দুর্নীতিটা আগে আমরা জানতাম যে 3 জনের নাম। প্রথম আমরা জানতাম যে পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর এবং মিথ্যাশ্রীর মুখ্যমন্ত্রী পুরো ক্যাবিনেটটা এখানে জড়িত। আর এসএসসিতে যাদেরকে চাকরি দিল 25,753 জনের, এই 53 জন যদি প্রকৃত অর্থে যদি চাকরি পুরো মিথ্যা, এবং তারা কি বলবো, যারা চাকরির পরীক্ষায় পাস না করা এই সব ব্যক্তিদেরকে চাকরি দেওয়ার ফলে যারা শিক্ষায় শিক্ষিত যোগ্য ব্যক্তি তারা পথেতে বসে আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী টোটাল ক্যাবিনেটটা এটা জানতো যে আজকে যদি শিক্ষায় শিক্ষিতদেরকে যদি চাকরি দিতে হতো তাহলে কি হতো, যে প্রকৃত যে সত্যটা সেইটা আগে এসে যেত। এবং আসবো গতকাল আমার শোতেই 600তম দিনে যখন আজকে পা রাখছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির সেই সমস্ত আন্দোলনরত চাকরি প্রার্থীরা, যারা বলছেন আমরা হাইকোর্টের এই রায় আংশিক খুশি, কারণ কোথাও গিয়ে হাইকোর্ট স্পষ্ট বলেছে নতুন করে নিয়োগ করতে। হাইকোর্ট কিন্তু একবারও 281 পাতার যে রিপোর্ট পেশ করা হয়েছে বা 281 পাতার যে রায়, সেই রায়ের কপি কিন্তু কখনো বলেনি কোথাও যে নতুন করে হবার হয়তো যখন স্বচ্ছ নিয়োগ হবে, যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছেন তাদের চাকরি হবে। তারা গতকাল আমার শোতে এসে বলছেন তারা নাকি আংশিক খুশি। আমি আসবো কৌশিক মাঝির কাছে। কৌশিক দা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ধরলাম তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, তিনি বলছেন চাকরি প্রার্থীদের পাশে রয়েছেন, তিনি নাকি সুপ্রিম কোর্টে যাবেন, এই রায় নাকি বেআইনি। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় আজকে আমাদের শোয়ের যে বিষয়, শুভেন্দু অধিকারী নাকি 48 ঘন্টা আগে থেকেই জানতো, এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন গদ্দার 48 ঘন্টা আগে থেকে সব জানতো। কোথাও গিয়ে তাহলে বিচার ব্যবস্থাকে তাহলে একই জায়গায় দাঁড় করাচ্ছেন, সেই কাঠগড়ে দাঁড় করাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন ঠিক বলেছেন। অমিত শাহের কথা শুনে কথা অনুযায়ী বলছি, ক্রোনোলজিটা বুঝতে হবে। শুভেন্দু অধিকারী শুক্রবারে কি বললেন, যে আগামী সপ্তাহে বোমা ফাটবে। কি বোমা ফাটবে? সোমবারে কি হলো, সোমবারে একটা রায় ঘোষণা হলো, সেই রায়ে আজকে প্রায় 26,000 লোকের চাকরি চলে গেল। কাদের চাকরি চলে গেল? তাদের মধ্যে কি সবাই অযোগ্য ছিল? না, উত্তর হলো না। তার কারণ হলো যে 26,000 চাকরি প্রার্থীর প্রায় চাকরি চলে গেছে, তাদের মধ্যে মাত্র 10% লোকের হয়তো অযোগ্য ছিল, তাদের চাকরি হয়তো হয়েছে, দুর্নীতি হয়েছে। আমি চাই না তাদের চাকরি হোক বা তাদের পুনর্বহাল হোক, তাদেরকে বরখাস্ত করুক। তৃণমূল কংগ্রেসও সেই স্ট্যান্ডে আছে। কি যোগ্য ছিল
তারা কেন, তাদেরকে কেন চাকরি থেকে বহিষ্কার করা হলো? এরকম তাদের মধ্যে তো এরকম অনেকেই আছে যারা কোর্টের রায়ে চাকরি পেয়েছিল, তাদেরকেও কেন বহিষ্কার করে দেওয়া হলো? আজকে এই রায় তৈরি করে দিয়েছে বিজেপি, আর এই রায় প্রকাশিত করেছে বিজেপির দালাল কিছু বসে আছে, কিছু জাজ যারা বিজেপির কথা শুনে এই রায় দিয়েছে, আর সিপিএম এর হাতে কলকে খেয়ে এই রায় দিয়েছে। আমি এই বিষয়ে আসবো, সিপিএম এর বিষয়ে উঠে আসছে, আমি এই প্রসঙ্গে আসবো। 34 বছরে 1977 থেকে 2011 সাল পর্যন্ত যখন এই বামেদা সরকারে ছিল, অপরদিকে দাঁড়িয়ে নাকি বামেদের একাধিক জনের বক্তব্য ছিল 34 বছরে নাকি শিক্ষক বা নিয়োগ বা শিক্ষার ক্ষেত্রে নাকি দুর্নীতি হয়নি। যদি সত্যি দুর্নীতি না হয়ে থাকে, কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে সেই সময় হয়তো শুরু হয়েছে, সেই কারণেই সেই ধারা হয়তো অব্যাহত হয়েছে, হয়তো যারা যারা দোষী তারা শাস্তি পাবে, কিন্তু বামেরাই নাকি কোথাও গিয়ে পৃষ্ঠপোষক। সত্যি কি তাই? দেখুন, 1998 সাল থেকে এসএসসি শুরু হয়, আর তারপরে 2011 সাল পর্যন্ত প্রত্যেক বছর যেরকম দুর্গাপুজো হয়, প্রত্যেক বছর যেরকম ঈদ আসে, ঠিক সেরকমই স্বচ্ছ নিয়োগ হয়ে এসএসসিতে রিক্রুটমেন্ট হয়েছে। তাই বামেদের সময় কি হয়েছিল সেই আলোচনা মমতা ব্যানার্জির করা সাজে না। আর উনি যেটা বলছেন বেআইনি, আচ্ছা বেআইনি কাজ করতেও আপনি তো দ্বিধাবোধ করেন না, তাহলে কোর্টকে বেআইনি আপনি কিভাবে বলতে পারেন? সব থেকে বড় কথা হচ্ছে আজকে সত্যি এইটা দুঃখজনক যে যারা চাকরি করছে তাদেরকে বলা হচ্ছে যে 12% সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। তারা তো আজকে দুটো জায়গাতেই টাকা দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও টাকা দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের এজেন্টদেরও টাকা দিয়েছে, আর তারপরে তারা সার্ভিসটাও দিয়েছে। তাহলে দু জায়গা থেকেই বিতাড়িত হয়ে আজকে হয়তো তাদেরও একটা সংসার চলার ব্যাপার। স্বরূপদা, আজকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে আপনাদের দলের প্রার্থী একজন, তিনিও কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার একজন বলা চলে যে সেই তালিকায় কিন্তু ছিলেন, যিনি কিন্তু এই বিচারাধীন একটা ব্যাপার নিয়ে ছিলেন, অর্থাৎ তিনি বিচার করছিলেন যে কারা কারা দোষী বা কারা কারা দোষী নয়। আজকে সেই মানুষটা যখন চলে গেলেন রাজনীতির আঙিনায়, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি দুর্নীতির একদম শিখরে রয়েছেন। তিনি যখন জাজের আসনে বসছেন তখনও বারংবার শাসক দলকে তোপ দেখেছেন এবং অন্য ভূমিকা আমরা দেখতে পাচ্ছি বারংবার। তাহলে কোথাও গিয়ে সব দোষ তাহলে এই রাজ্য সরকারের, কারণ সোশ্যাল মিডিয়া খুললেই বলছে জনগণের সব থেকে বড় ভুল হচ্ছে 2011 সালে ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা। সেই কারণেই আজকে 25,753খানা চাকরি বাতিল হয়ে গেল। যারা যোগ্য তাদের চাকরিও বাতিল হলো, যারা অযোগ্য তারা তো অবশ্যই হবে। নিশ্চয়ই সেটা তো বাতিল হলো, যেটা এর সমস্ত দায়ভার এই মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। তার কারণ হচ্ছে উনি যেভাবে প্রশাসন চালিয়েছেন, আর সবচেয়ে সুপার নিউমেরিক পোস্টের জন্য ওনার ক্যাবিনেট ডিসিশন ছিল। আজকে আদালতের রায় এটা প্রমাণিত হলো, যেটাকে আদালত বলে দিয়েছে পুরো বেআইনি ছিল এবং সিবিআইকে তদন্তভার দিয়েছে, যার জন্য অ্যারেস্টও করা যায়। আদালতের রায় একটা জিনিসই প্রমাণিত, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির চূড়োয় বসে আছেন, তার ক্যাবিনেট পুরো দুর্নীতিগ্রস্ত, এবং উনি ভারতের নাগরিক কিনা আমার সন্দেহ আছে। তার কারণ উনি বলছেন হাইকোর্টের একটি রায়, ডিভিশন বেঞ্চের রায়, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে যে ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছিল, তাকে উনি বেআইনি বলেছেন। উনি কি করে একজন ভারতীয় হয়ে জুডিশিয়ারিকে এই কথা বেআইনি বলতে পারেন? জনগণের মধ্যে যদি কেউ বলতে চান আপনারা হাত তুলতে পারেন, আমি তাদের কাছে পৌঁছাবো। তার আগে আমি আসবো রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে। নীলাদ্রিদা, খুব তাৎপর্যপূর্ণ বিষয়, যখন বাংলার বুকে, শুধুমাত্র বাংলায় নয় গোটা দেশে যখন লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, অমিত শাহ বলছেন ঐতিহাসিক রায়, যেখানে কোথাও গিয়ে নাকি দুর্নীতির বিরুদ্ধে এই রায়। অপরদিকে দাঁড়িয়ে তিনি বারংবার বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট হোক বা কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক মানুষের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হচ্ছে। এই যে কোটি কোটি টাকা জনগণের টাকা তৃণমূল কংগ্রেস আত্মসাৎ করেছে, সেই আত্মসাতের কারণেই হয়তো যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল তাদেরও চাকরি গেল। তাদের দায়ভারটা সম্পূর্ণ বর্তায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর। ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধাক্কা খেলো কাইন্ড অফ বলা যেতে পারে হাইকোর্টে। কি মনে হচ্ছে এই ভোট বাক্সে কতটা প্রভাব পড়তে পারে এই ঘটনাটা? দেখুন, এই রায়টা ঠিক বুঝুন, হাইকোর্ট কি বলছে। হাইকোর্টের রায় ঠিক না ভুল, সুপ্রিম কোর্টে যেতে পারে সরকার। আপাতত হাইকোর্টের রায়টাই সামনে আছে। হাইকোর্ট বলছে 2016 সালের যে নিয়োগ হয়েছিল, নিয়োগটা পুরোপুরি বাতিল। নিয়োগটা কেন বাতিল? কারণ বেআইনিভাবে নিয়োগ হয়েছিল। বেআইনিভাবে নিয়োগ কে করেছিল? পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ হাইকোর্ট বলছে পশ্চিমবঙ্গ সরকার দোষী, এ কথাটা স্পষ্টভাবে বলছে। এবার ধরুন হাইকোর্ট বললো আমি দোষী, আমি বললাম কোর্ট বেআইনি,
আরে আমি তো অভিযুক্ত, আমি তো দোষী সাব্যস্ত হয়েছি হাইকোর্টের রায়, তাহলে আমি কাউকে দোষী বলবো, এটাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের যে সরকার হাইকোর্টের রায় দুর্নীতির দায় দোষী সাব্যস্ত হয়েছে, তারা কোর্টের বিরুদ্ধে বলবে, এটা স্বাভাবিক। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভারতবর্ষের একটি কোর্টের রায়কে তার পরবর্তী কোনো রায় আসার আগে কিভাবে বেআইনি বলেন? তাহলে তিনি ভারতের সংবিধান মানা বন্ধ করে দিয়েছেন। এর আগে ভারতীয় আর্মির বিরুদ্ধে তিনি বলেছেন, ইলেকশন কমিশনের বিরুদ্ধে বলেছেন, এখন কোর্টের বিরুদ্ধে বলছেন। ওনার প্ল্যানটা কি, এটাই মানুষ জিজ্ঞেস করছে, মানুষ জানতে চাইছে। দুর্নীতি তো আমরা জানি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার প্ল্যান করছেন, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে অস্বীকার করে? বেশ, আমি এই বিষয়ে আসবো। তবে গতকাল কিন্তু কলকাতা হাইকোর্ট এটাও বললো, সিবিআই চাইলে কিন্তু প্রত্যেককে হেফাজতে নিতে পারে। অপরদিকে দাঁড়িয়ে অর্পণ, যদি আমরা খুব ভুল না হই, সিবিআই কিন্তু তদন্ত করছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক মন্ত্রীরা তারা যখন আমাদের কাছে যখন আমরা তাকে প্রশ্ন করছি, তারা স্পষ্টভাবে বলছেন সিবিআই তাহলে আলাদা করে যোগ্য চাকরি প্রার্থীদের নাম কেন কোর্টে পেশ করতে পারেনি? যদি সেটা হতো তাহলে হয়তো 25,000 থেকে হয়তো অনেক সংখ্যা হয়তো কম করে হতেই পারতো, 5-7 হাজার হয়তো বাতিল হতে পারতো। এত পরিমাণ সংখ্যা নাকি চাকরি যেত না। প্রথম শ্রেণীর একটি বার্ষিক পরীক্ষায় একজন ছাত্র টুকলি করে পাশ করলো। পরীক্ষক যিনি ছিলেন এবং স্কুলের প্রধান শিক্ষক গোটা প্রথম শ্রেণীর পরীক্ষা বাতিল করে দিলেন। গতকালকের মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের নির্যাস হচ্ছে এটাই। আমি অত্যন্ত তথ্য পরিসংখ্যান দিয়ে কথা বলছি। যে ফিল্ডের ওপর দাঁড়িয়ে এই 25,753 জনের চাকরি বাতিল হয়েছে, যে ওএমআরসির ট্যাম্পার করা হয়েছে, এইটা হচ্ছে মূল কারণ, যেটা ক্যালকাটা হাইকোর্টের দেবাংশু বসাক বিচারপতি বলেছেন। ওএমআরসি ট্যাম্পার করে চাকরি পেয়েছে হাইকোর্টে, তথ্য পরিসংখ্যান ওয়েবসাইটে আছে, এখানে যত প্যানেলিস্ট আছেন সবাই দেখে নিতে পারেন গিয়ে। ওএমআরসি ট্যাম্পার করে চাকরি পেয়েছে 4,103 জন, একদম স্পেসিফিক সংখ্যা, তথ্য পরিসংখ্যান। অর্থাৎ 21,000, এটা হচ্ছে 21,650 জন, তাদের বিরুদ্ধে ওএমআরসি ট্যাম্পারিংয়ের অভিযোগ নেই। এবার এটা ক্যালকাটা হাইকোর্টের ব্যর্থতা যে তারা এই 4,103 জনকে নির্দিষ্টভাবে আইডেন্টিফাই না করে পুরো 25,753 জনের প্যানেল বাতিল করেছেন। নিশ্চিতভাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, সেখানে এসএলপি ফাইল করা হয়েছে। আমরা বিগত দিনে দেখেছিলাম বিজেপি নেতা, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 শিক্ষকের চাকরি খেয়েছিলেন। মহামান্য সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছিল। আমরা বিশ্বাস করি চন্দ্রচূড় অবিকৃত, আমি এর থেকে বেশি আর কিছু বলবো না। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এবং আরেকটা কথা বলে শেষ করি, যে 25,753 জনের চাকরি বাতিল হলো, এই যে এতজন আমাদের সহনাগরিক, তাদের মধ্যে 21,650 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, 4,103 জনের বিরুদ্ধে ট্যাম্পারিং এর অভিযোগ আছে ওএমআরসিট। এতজনের চাকরি বাতিল হতে যারা উল্লাস করছে তারা মানুষ হতে পারে না, তারা পিশাচ। বেশ, আমি প্রশ্নে আসবো। স্বরূপদার একটা বক্তব্য কি ঘিরে স্বরূপদা একটা টার্ম ইউজ করলো কিছুক্ষণ আগে, টেলিভিশনের পর্দায় যারা দেখছি তাদেরকে একটু বলি, সুপার নিউমেরিক পদ বা যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করার যে একটা প্রবণতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি জন্ম দিয়েছে, বারংবার বিজেপির একাধিক মুখপাত্র থেকে শুরু করে নেতা মন্ত্রীরা বলছেন। আমি এই প্রশ্ন সঞ্জিতদার কাছে, সঞ্জিতদার সুপার নিউমেরিক পদ কোথাও গিয়ে সিবিআই নাকি স্পষ্টভাবে জেরা করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত যারা মন্ত্রিসভার মন্ত্রী রয়েছেন তাদেরকে হাইকোর্ট স্পষ্ট রায় দিয়েছে। অপরদিকে দাঁড়িয়ে সুপার নিউমেরিক পদ টাকার বিনিময়ে পদ বিক্রি করা হচ্ছে। যে হয়তো আজকে 8 পাস, যে ক্লাস 7 পাস, সে আজকে পড়াবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থা ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। সত্যি কি তাই? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে 2016 যে এই যে এসএসসি দুর্নীতি, সেখানে গ্রুপ ডি, গ্রুপ সি এবং নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই যে প্যানেলটা, এটা অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়েছিল। তার কারণ হচ্ছে গিয়ে যখন শিক্ষামন্ত্রী আমাদের পার্থ চট্টোপাধ্যায় ছিলেন এবং যখন দুর্নীতি করছেন তখন কি মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন না? মাননীয় মুখ্যমন্ত্রী সব জানতেন। এই কাউন্টারে আমি আসবো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে পার্থবাবুকে শিখিয়ে দিয়েছিলেন, পার্থ তুই দুর্নীতি কর, আমি তোর পাশে আছি, তাই কি? একদমই এইসব উজবক কথা বলে কোনো লাভ নেই। আজকে সিবিআই তো এই বিষয়টা নিয়ে তদন্ত করছিল। সিবিআই কেন বলে দিতে পারলো না যে এরা অযোগ্য, এরা যোগ্য? আজকে সিবিআই এর ব্যর্থতা তো এখানে চরমভাবে ধরা পড়েছে। যদি সিবিআই এর ব্যর্থতা না ধরা পড়তো তাহলে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি যেত না। আজকের বিষয়টা হলো যে এই ভারত সরকার যারা চালাচ্ছে, তারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের নির্বাচন কমিশন, ভারতবর্ষের রাষ্ট্রপতি,
যে রাজ্যে রাজ্যে রাজ্যপাল, যেগুলো নিরপেক্ষ থাকবার দরকার সেই সমস্ত নিরপেক্ষ জায়গাগুলোকে বিজেপি তাদের পক্ষপাত দোষে দুষ্ট করছে। আমি আসবো এই প্রশ্নে, স্বরূপদা যদি কৌশিক দ্বারা আমি এই কথাটাকে মেনে নিই, সুপ্রিম কোর্টে যাওয়ার তো সুযোগ রয়েছে, এটা তো গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো স্পষ্ট বলছেন তিনি সুপ্রিম কোর্টে যাবে। যদি সুপ্রিম কোর্টে যাওয়ার পর তিনি ধাক্কা খান, রাজ্য সরকার যদি ধাক্কা খায়, এসএসসি যদি ধাক্কা খায়, তখন তাহলে কি করতে পারে রাজ্য সরকার? এখন দুটো ব্যাপার, এরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। একটা যে বলছে না যে এটা মাত্র কেবলমাত্র ওএমআরসি ট্যাম্পারিং এর, হাইকোর্টের রায় অনিয়মের 17টার কারণ দেখিয়েছে, এবং আমি 17টা পড়ে শোনাতে পারি যদি টাইম দেন। তার শর্টে আমি বলছি, যে কোনো আজকের সংবাদপত্র পড়ে নেবেন আপনারা চটি চাটা বাদ দিয়ে, অন্যান্যতে 17টা কারণই লেখা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে বলে যাচ্ছে যে সবকিছু বেআইনি, এভাবে বলা যায় না। এই ডিভিশন বেঞ্চটা তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী, সুপ্রিম কোর্ট বলেছিল বলে এই ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছিল, এবং এই রায় স্পষ্ট হলো যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ঠিক ছিলেন, এবং তৃণমূলকে মিথ্যা বদনাম দিচ্ছিল, এটা প্রমাণিত হয়ে গেল রায়। বিষয়ে আসবো। আজকে এখানে বর্তমানে অনেকে দাঁড়িয়ে আছেন, এখানে শয়ে শয়ে লোকজন দাঁড়িয়ে আছেন, টেলিভিশনের পর্দায় আজকে হয়তো প্রোগ্রামটা দেখছেন, হয়তো কারোর বাড়ির মানুষ, তারা তো চাকরি চলে গেছে গতকাল কলকাতা হাইকোর্টের রায়ের পর। অপরদিকে আমি আসবো জিদ্দার কাছে প্রশ্নে, বামেরা নাকি বারংবার রাস্তায় নেমে নাকি তাদের জন্য লড়েছিল। অপরদিকে আরেকজনের নাম আমি নেব, অ্যাডভোকেট, খুব নাম করে একজন আইনজীবী বামেদের, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একদম প্রথম থেকে তিনি তাদের পাশে ছিলেন। কি মনে হচ্ছে কোথাও গিয়ে এই মানুষগুলো এই গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা চাকরি প্রার্থীর পাশে আছে বলে কি কোথাও গিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের এই রায়দানে কোনো রকম প্রভাব পড়ছে? দেখুন, আমার এইখানে সহ প্যানেলিস্ট অর্পণ যে কথাটা বললো সেটা হচ্ছে যে একজন চিটিং করেছে বলে পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে না। আমরাও পড়াশোনা করেছি, দীর্ঘদিন ইয়ে করেছি, যখন দেখেছি যে ক্লাসের মধ্যে এরকম একটা অরাজকতা তৈরি হয়েছে যে প্রশ্নপত্রই ফাঁস হয়ে গেছে, কিংবা ক্লাসের টিচার এমন করেছে যে টিচার ছিল না, সেখানে পরীক্ষা হয়েছে, এরকম সিচুয়েশন হলে পুরো পরীক্ষাটাকেই বাতিল করা হয়। তা হাইকোর্ট যেটা করেছে একদমই ঠিক করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যারা বা যোগ্য প্রার্থী ছিল তাদেরও বাতিল গেল, তাহলে তাদের জন্য হাইকোর্টের অবশ্যই কিছু একটা ভাবনা চিন্তা করা। হাইকোর্ট নিয়ে যখন এত কথা উঠছে, গতকাল রায়গঞ্জ থেকে এই হাইকোর্টকে দোষ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বললেন এই রায় নাকি বেআইনি, তিনি নাকি চাকরি প্রার্থীদের পাশে রয়েছেন, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য তিনি চলে যাবেন সুপ্রিম কোর্টে। অপরদিকে দাঁড়িয়ে তিনি বলছেন যে সুপ্রিম কোর্টই নাকি একমাত্র ভরসা। আর তিনি ঠিক কি বলেছিলেন আপনাদেরকে শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। বোমা কি বোমা না, তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি, এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন, মানুষ আপনাদের সম্মান করে। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি আবারও ফিরবো আলোচনা, আমি আসবো কৌশিক মাঝির কাছে। কৌশিক দা, আমরা শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন, তিনি বারংবার বলছেন বেআইনি। অপরদিকে দাঁড়িয়ে তিনি সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়ে আমি বারংবার একটা জায়গায় জোর দেবই আজকে, 48 ঘন্টা আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন বোমা ফাটবে, 48 ঘন্টা পর
25,753 জনের চাকরি চলে গেল। কোথাও গিয়ে এতটা কি পুরো ব্যাপারটা অর্থাৎ কোইন্সিডেন্ট হয়ে গেল ব্যাপারটা? একদমই তাই। আমরা তো বলছি যে এটা বিজেপি তৈরি করা রায়, আর সেই রায়টা পড়েছে ওই ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। আজকে এই যারা যোগ্য ছিল তারা কেন রাস্তায় নেমেছে? আজকে এই যোগ্য প্রার্থী, যোগ্য যারা টিচার ছিল তাদেরকে অন্যায়ভাবে তাদের চাকরি নিয়ে নেওয়া হয়েছে। আজকে এই যে সিপিএম এর প্রতিনিধি বলছিল 98 সালে ওই চাকরির পরীক্ষা থেকে নাকি ওদের স্বচ্ছতা এসছে, ওরা তো 77 সালে ক্ষমতায় এসছে। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস যা যা তথ্য দেবে সেটা সবটাই ভুল, এবং এই সরকারটা চোরি দুর্নীতিতে ভরে আছে। তারপরে এই সরকারের সবচেয়ে বড় চোরের নাম নরেন্দ্র মোদী। রাজ্যের সব থেকে বড় চোরের নাম হচ্ছে তৃণমূল। আজকে দেশটাকে লুট করছে, আজকে জমি জঙ্গল প্রত্যেকের ভাবে দিচ্ছে এই সরকার চলতে আমি প্রত্যেকে 30 সেকেন্ড করে দেবো। কি মনে হচ্ছে যে এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো রাখছেন, অপরদিকে দাঁড়িয়ে ভোট চলছে, যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের বর্তমানে কি হাল, কি হতে পারে তাদের? না, নিশ্চিতভাবে যারা যোগ্য চাকরির প্রার্থী আছেন, যে 21,650 জন, তাদের স্বার্থে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে, এসএলপি ফাইল করা হবে। বিগত দিনে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলির 32,000 জনের চাকরি খেয়ে নেবার রায়ে যেভাবে স্থগিতাদেশ এসেছিল, আমরা বিশ্বাস করি এই রায় অবৈধ, এই রায় বেআইনি, এই রায় স্থগিতাদেশ আসবে সুপ্রিম কোর্টের প্রতি। সমজিৎদা, দেখুন, এই সরকারের প্রতি কোনো আস্থা নেই, এবং এই সরকার যতক্ষণ না যাবে না ততক্ষণ অবধি কোনো রকম ভাবে কোনো উন্নয়ন হবে না। তার কারণ হচ্ছে কয়লা, বালি এবং রেশন সমস্ত জায়গায় এরা দুর্নীতি করেছে, শিক্ষায় দুর্নীতি করেছে। এই সরকারের থাকার নৈতিক ক্ষমতা এবং নৈতিক অধিকারটুকু নেই। কৌশিকদা, মুখ্যমন্ত্রী ইমিডিয়েট তৃণমূল কংগ্রেস মনে করে যে কারো চাকরি নেওয়াতে বিশ্বাসী নয়। মমতা বন্দ্যোপাধ্যায় লোককে চাকরি দিতে ভালোবাসেন, চাকরি নিতে নয়। তৃণমূল কংগ্রেস যাদের চাকরি চলে গেছে তাদের জন্য শেষ অবধি লড়াই করবে, এবং এদের চাকরি পাওয়ানোর পরেই তৃণমূল কংগ্রেস বিজয় রথ চালাবে। কি মনে হচ্ছে যারা চাকরি গেল তারা বর্তমানে কি করছে? দেখুন, যারা চাকরি গেল অত্যন্ত দুর্ভাগ্যজনক। আবার বলছি, আমি তৃণমূলের বন্ধুর সাথে একমত, অত্যন্ত দুর্ভাগ্যজনক। চাকরি চলে গেল, কিন্তু কোর্টের রায় তো শিরোধার্য। এবার আমার আশ্চর্য লাগছে, তৃণমূলের দুজন মুখপাত্র দুরকম কথা শুনছি। একজন মুখপাত্র বলছেন সুপ্রিম কোর্টের ওপর ওর আস্থা আছে, সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ আসবে, চন্দ্রচূড়ের নামও নিয়েছেন। আরেকজন মুখপাত্র বলছেন জুডিশিয়ারিকে নাকি বিজেপি কিনে নিয়েছে। এবার অমিত শাহ একটা ভয় পেয়েছেন, মানে উনি বলেছেন একটা এতে, বিজেপি তৃণমূল ভাঙবে না, কিন্তু তৃণমূল যদি ভেঙে যায় নিজে থেকে তার কিছু করার নেই। তা কালকে আমি আশ্চর্য মানে এই দুইজন মুখপাত্র যদি দুটো দল করে তৃণমূল ভেঙে দেয়। জিদ্দা, কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিনিস্টার থেকে তৃণমূল কংগ্রেসের পাড়ার যে নেতা, টোটাল ওপর থেকে নিচ পর্যন্ত প্রশাসনের বিরোধী। তাই একে একদমই অস্বীকার করার কিছু নেই যে মমতা ব্যানার্জি বলছেন যে কোর্টের রায়টা আমরা মানছি না। তার কারণ সংবিধানকে এরা মানতে চাইছে না, গণতন্ত্রকে এরা মানতে চাইছে না, জুডিশিয়াল ব্যবস্থাকেও এরা মানতে চাইছে না। তাই আজকে যে রায়টা হয়েছে সে রায়টা খুবই মানে তাৎপর্যপূর্ণ রায়, এবং আমাদের একটা সমবেদনা রয়েছে যারা যোগ্য প্রার্থী ছিল তাদের যে চাকরি চলে গেছে সেইটার দিকে যেন মহামান্য আদালত দেখেন। স্বরূপদা, দেখুন, যাদের যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি গেছে, এই অপদার্থ মুখ্যমন্ত্রীর জন্য তার দায়টা নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং এন্টায়ার ক্যাবিনেটকে পদত্যাগ করা উচিত। এই সরকারের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, এটা বলা উচিত আজকে যাদের চাকরি গেল তারা সবাই মিলে আওয়াজ তোলো, টাকা ফেরতের দাবিতে কালীঘাট চলো। কেন এই পিসির রাজত্বে কিচ্ছু হবে না। মা পাবে হাজার, আর ছেলেমেয়েরা চিরকাল থাকবে বেকার, আর শাহজাহানরা পিঠে খাবে বারবার। অর্থাৎ এই প্রশ্ন কিন্তু বারংবার জনগণের মনে উঠছে। 25,753 জনের চাকরি চলে গেল। অপরদিকে দাঁড়িয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে সবটাই নাকি বিজেপি চক্রান্ত হতে পারে। অপরদিকে দাঁড়িয়ে যদি বারংবার তোপ দেখছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যারা চাকরি হারালো তাদের মধ্যে অনেকে নাকি যোগ্য চাকরি প্রার্থী ছিল। কে বলেন? অর্পণ বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের শোতে। সত্যি কি তারা ছিল নাকি পুরোটাই অযোগ্য চাকরি প্রার্থী ছিল? এখন সেটা দেখার বিষয়। এবং স্বচ্ছভাবে কি আবারও নিয়োগ সম্ভব এই বাংলার বুকে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই জনগণের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা জাগো।